আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বাসায় খুব ভালো আছো। ভালো থাকার চেষ্টা করে বিজয়ী হচ্ছ তোমরা। তোমাদের সামনে আজকে আমি তাড়িৎ চুম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ। তোমরা জানো ইতিমধ্যে আমরা এই চ্যাপ্টারটি অলরেডি রান করছি কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ পেজ থেকে। অলরেডি চ্যাপ্টারে একটি ক্লাস হয়েছে, আজকে হচ্ছে সেকেন্ড লেকচার, তাড়িৎ চুম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ। তো ইতিমধ্যে আমি তোমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছি, তবে আমাকে একটু কনফার্ম হতে হবে যে লাইভটি আসলে ঠিকঠাক হচ্ছে কিনা। তার আগে আমি তোমাদেরকে বলে দিই, তোমরা একটু লক্ষ্য করে দেখো, বোর্ডে দিকে লক্ষ্য করলে দেখতে পারবে একটি লাইন লেখা আছে। লাইনটি দেখে তোমরা নিশ্চয়ই ভাবছো যে বাসায় থাকতে থাকতে স্যারের মাথা হয়তো গেছে, এমনটাই হয়তো তোমরা ভাবছো। আসলে বিষয়টি কি তাই কিনা আমরা দেখি একটু খেয়াল করে। লাইনটি হচ্ছে যে আইবিএ করতে গিয়ে ফাইজলামি করে ইআই করে ফেলছি। ইন্টারেস্টিং একটা লাইন। তো আমরা আজকে যে টপিকটা পড়বো নোটিস করে দিয়েছি অলরেডি, যেমন স্বকীয় আবেশ, পারস্পরিক আবেশ, তারপর ট্রান্সফরমার, এই টপিকগুলো আজকে আমরা স্পষ্ট হব। তবে স্বাভাবিকের চেয়ে একটু ব্যতিক্রমভাবে মাথায় ঢুকানোর প্রক্রিয়াটা কিন্তু হলে মন্দ হয় না। তো আমি সেটাই বলছি যে একটু ভিন্নভাবে যদি মাথায় প্রবেশ করতে পারি তাহলে হয়তো জিনিসটি মনে থাকবে ভালো, কারণ অলরেডি এমনিতেই আমরা ফিজিক্স নিয়ে অনেক পেইনে থাকি। করতে গিয়ে ফাইজলামি করে ইআই করে আমার সাউন্ড যেহেতু স্পষ্ট, তাহলে আমি এখন লেকচারটি শুরু করতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই জয়েন করেছো, অলরেডি কমেন্ট করছো, সাদমান, ইমরান, তারপর লাবণী আছো, ফারহান, তোমরা নিয়মিত ক্লাস করো। তোমাদেরকে আরেকটা কথা বলি, তোমরা আসলে কতগুলো স্টুডেন্ট আমাদের ক্লাসগুলো করছো এবং কেমন বেনিফিটেড হচ্ছে, এগুলো যদি আমাদেরকে না জানাও তাহলে দেখা যায় যে আমরা আসলে আমরা নিজেরাও একটু হতাশ থাকি যে আমরা এই যে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি, আমাদের চেষ্টাটাকে আমাদের শিক্ষার্থীরা রিসিভ করছে কিনা। এই জন্য তোমরা কমেন্ট বক্সে অবশ্যই সালাম দেওয়ার সাথে তোমার রোল নাম্বারটা দিয়ে দিবে। সেকশনও উল্লেখ করার দরকার নেই, রোল নাম্বারটা দিয়ে দিবে, তাহলে আমরা গেস করে নিতে পারবো তুমি কোন সেকশনের। তো এরকম করে তোমরা নিয়মিত রোলগুলো দিয়ে ক্লাস করতে থাকলে আমরা একটা ধারণা করতে পারবো যে আসলে মানে আমাদের একটা আত্মতৃপ্তি আসবে যে আমাদের স্টুডেন্টরা আমাদের লেকচারগুলো ফলো করছে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ধন্যবাদ। তৃপ্তি, তারপর নিশাত, টয়া, ওয়ালাইকুম আসসালাম, তুষার। হ্যাঁ ঠিক আছে, চলো আমরা এখন শুরু করি। দেখো, আইবিএ করতে গিয়ে ফাইজলামি করে ইআই করে ফেলছি। ধরো আইবিএ হচ্ছে একটা কোর্স, তোমরা ইতিমধ্যে জানো যে ঢাকা ইউনিভার্সিটির দেশের সবচেয়ে দামি সাবজেক্টগুলোর মধ্যে আইবিএ কিন্তু একটা। তো ঢাকা ইউনিভার্সিটিতে আইবিএ করার জন্য অনেক স্টুডেন্টরা পাগল থাকে। তো যাই হোক, আবার আইবিএ ঢাকা ইউনিভার্সিটিতে আইবিএ করতে না পারলেও দেখা যায় আইবিএ এর এমবিএ করতে চায়। যেমন সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আমার ফ্রেন্ডরা আইবিএ এর এমবিএ করেছে, তবুও করবে আইবিএতে কিছু একটা। তো যাই হোক, তো আইবিএ করতে গিয়ে ফাইজলামি করে ইআই করে ফেলছি। ধরো ইআই হচ্ছে আরেকটা কোর্স, গেছে আইবিএ করতে কিন্তু সে করে ফেলছে ইআই। আলটিমেটলি এই তাড়িৎ চুম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ এই চ্যাপ্টারের দুইটা অংশ, একটা হচ্ছে তাড়িৎ চুম্বক আবেশ আর একটা হচ্ছে দিক পরিবর্তী প্রবাহ। এই দুইটা অংশকে ধরো আলাদা করলাম, একটা হচ্ছে তাড়িৎ চুম্বক আবেশ, আমরা সেখানে আছি। তাড়িৎ চুম্বক আবেশের জন্য তুমি এই লাইনটা মনে রাখতে পারো, তাহলে আমার মনে হয় আর কোনো প্রবলেমে তুমি পড়বে না। একটু ভিন্নভাবে পড়ি চলো, সবসময় ফিজিক্সের সংজ্ঞা টঙ্গা দিয়ে ওগুলো আমরা বোর হয়ে গেছি। তো কি বলতেছি, আইবিএ করতে গিয়ে ফাইজলামি করে ইআই করে ফেলছি। তো এখন এই লাইনটি থেকে আসলে আমরা কি করতে পারি, এই লাইনটি থেকে আসলে কি করা যায়? আইবিএ করতে গিয়ে ফাইজলামি করে ইআই করে ফেলছি, এটা 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 কি আমার কথা বলছি? না, এটা আমার কথা বলছি না। এই লাইনটা তুমি মনে রাখবা, জাস্ট ফর ফান তুমি মনে রাখবা, আলটিমেটলি অনেক কিছুই শেখা হয়ে যাবে। তবে এই লাইনের তোমার বেসিকটা তাহলে আমি বলেই দেই, তারপর স্বকীয় আবেশ টপিকটার মধ্যে চলে যাই। বেসিকটা হচ্ছে আইতে হচ্ছে, তোমরা জানো আই হচ্ছে তড়িৎ প্রবাহ। তো আই হচ্ছে তড়িৎ প্রবাহ, বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, তোমরা এটা জানো। এ কিছু না, এটা জাস্ট মিল করার জন্য আমি দিয়েছি আর কি। এই বিষয়টি গতকাল রাতে আমার মাথায় এসেছে, তোমাদের এই টপিকটা একটু দেখতে গিয়ে আমার হঠাৎ করে মাথায় আসলো যে ওদেরকে আরেকটু সহজেভাবে বোঝানো যেতে পারে। তো আই হচ্ছে তড়িৎ প্রবাহ, বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র। দেখো ফাইজলামি, ফাই হচ্ছে চৌম্বক ফ্লাস্ক, তোমরা জানো ফাই হচ্ছে চৌম্বক ফ্লাস্ক। ইতিমধ্যে তোমরা চ্যাপ্টারে নিশ্চয়ই এটা পড়েছো যে ফাই হচ্ছে চৌম্বক ফ্লাস্ক। আর ই হচ্ছে
ই হচ্ছে তড়িৎ চালক শক্তি ইএমএফ। আচ্ছা, আবার আই হচ্ছে তড়িৎ প্রবাহ। এই 5টা জিনিস তুমি মনে রাখবে যে আইবিএ করতে গিয়ে ফাজলামি করে ইআই করে ফেলছি, তোমার এখানে একটা সিরিয়াল আছে যে তড়িৎ প্রবাহ, চৌম্বক ক্ষেত্র, তারপর চৌম্বক ফ্লাক্স, তারপর তড়িৎ চালক শক্তি, তারপর তড়িৎ প্রবাহ। মানে আলটিমেটলি তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, তারপর চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, তারপর চৌম্বক ফ্লাস্কের সৃষ্টি হয়, তারপর তড়িৎ চালক শক্তির সৃষ্টি হয়, তারপর সেখানে একটা তড়িৎ প্রবাহ আসে এবং পূর্বে সে যে জন্য এই তড়িৎ প্রবাহটা রান করলো বা সৃষ্টি হলো সেই সৃষ্টিকেই সে বাধা দেয়, তার মানে আরেকটা তড়িৎ প্রবাহ তাকে বাধা দেয়। তো এই হচ্ছে তোমার এই চ্যাপ্টারের তাড়িৎচুম্বক আবেশের বেসিক। লাইনটা মনে থাকলো। চলো আমরা স্বকীয় আবেশ পড়তে গিয়ে আমরা অনুভব করি লাইনটা কোথায় কাজে লাগানো যায় এবং কিভাবে সহজে এটা মনে রাখা যায়। তো শুরুতেই আমি তোমাদেরকে ছোট একটা কুণ্ডলী আঁকার চেষ্টা করি। মনে করো এটা হচ্ছে একটা কুণ্ডলী। তো এখন তোমার ধরো এটাতে যে এরকম করে তার পেঁচানো আছে, একটা কুণ্ডলীতে এরকম করে তার পেঁচানো আছে, ধরো কুণ্ডলীতে এরকম করে তার পেঁচানো আছে। তো এর সাথে কানেক্ট করলাম আমরা একটা তড়িৎ কোষ। তার আগে একটা রোদ দিলাম, একটা তড়িৎ কোষ এর সাথে কানেক্ট করলাম। তো আলটিমেটলি একটু লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে একটা কুণ্ডলী। কুণ্ডলীতে এরকম করে তার পেঁচিয়েছি। তো কুণ্ডলীতে তার পেঁচিয়ে তার সাথে আমরা একটা ব্যাটারি সংযোগ করেছি বা তড়িৎ কোষ যেটাকে বলে এটা সংযোগ করেছি। সাথে এখানে একটা চাবি থাকতে পারে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি স্বকীয় আবেশ পড়ার জন্য আমরা একটা ফিগার বা একটা বর্তনী, একটা সার্কিট এঁকে নিলাম। হ্যাঁ, তাহলে একটু তোমরা শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো এখানে কি কি আছে। এখানে তুমি দেখতে পারবা এখানে রোদ আছে, তারপর এটা হচ্ছে তড়িৎ চালক শক্তি ই, এটা হচ্ছে চাবি কে। এই চাবিটাকে আমরা শুরুতেই কি করব, এরকম করে এই দিকে চাবিটাকে এরকম করে বন্ধ করে দিব। তোমরা জানো চাবিকে এরকম করে যদি বন্ধ করে দিলে তড়িৎ প্রবাহিত হওয়া শুরু হয়। চাবি বন্ধ করলে তড়িৎ প্রবাহিত হওয়া শুরু হয়। তোমরা নিশ্চয়ই এগুলো আগে পড়ে আসছো চলতড়িৎ চ্যাপ্টারে। বন্ধ করে দিয়েছি, তড়িৎ প্রবাহিত হওয়া শুরু হয়েছে। এই সার্কিট থেকে একটা আই বের হয়েছে। ভালো করে লক্ষ্য করলে বিষয়টা খুব মজা লাগবে। তো আই বের হয়েছে, তো এই সার্কিটে তড়িৎ প্রবাহিত হওয়া শুরু হয়েছে। তো আমরা জানি যে তড়িৎ প্রবাহিত হওয়া শুরু হলে তড়িৎ প্রবাহের মান বের করার একটা সূত্র আছে, এটা আমরা জানি। যেমন তড়িৎ প্রবাহের মান বের করা যেতে পারে তোমার এই সূত্র দিয়ে, আমরা সবাই জানি যে I = E ভাগ আর, এটা দিয়ে তড়িৎ প্রবাহের মান বের করা যেতে পারে, কারণ আমার এখানে ইও আছে আরও আছে। তো আজকে একটা ভিন্নধর্মী জিনিস তোমাদের সাথে শেয়ার করি যে তড়িৎ প্রবাহের মান ইএমএফ বা তড়িৎ চালক শক্তি বা রোদ দিয়ে বের করা যেতে পারে। তো এই তড়িৎ প্রবাহের মান যেটা এখানে আসে সেই মানটা কিন্তু শুরুতেই, যেমন মনে করো তড়িৎ প্রবাহের মান আসছে 50 অ্যাম্পিয়ার, ধরো 5 অ্যাম্পিয়ার আসছে। তো 5 অ্যাম্পিয়ার কারেন্ট এদিক দিয়ে গেছে, শুরুতেই কিন্তু এই 5 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে আসে নাই। এই কারেন্ট যেটা হয় শুরুতে আস্তে আস্তে শূন্য থেকে কারেন্টের মানটা বাড়তে একটা স্থির মানে গিয়ে পৌঁছায়। শূন্য থেকে বাড়তে একটা স্থির মানে গিয়ে পৌঁছায়। তো মনে করো শুরুতে 0 অ্যাম্পিয়ার ছিল, তারপর 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, এরকম করে 5 অ্যাম্পিয়ার পর্যন্ত গিয়ে একটা স্থির মানে পৌঁছায়। তার মানে এখান থেকে মেসেজ হচ্ছে যে তড়িৎ প্রবাহের পরিবর্তন হইতে থাকে। শুরু থেকে তড়িৎ প্রবাহের পরিবর্তন হইতে তারপর একটা স্থির মানে যায়। তো তড়িৎ প্রবাহের পরিবর্তন যদি হইতে থাকে, তোমরা নিশ্চয়ই এটা জানো যে কোনো তারের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে কিন্তু সেখানে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তো এখানে কিন্তু এই বেসিকটা এখানে চলে আসছে যে সিরিয়ালটা কিভাবে মনে রাখবা, এবং কখনো যদি তুমি ভুলে যাও স্বকীয় আবেশ, ট্রান্সফরমার, পারস্পরিক আবেশ, এই জিনিসগুলো যদি তুমি ভুলে যাও, ফ্যারাডের সূত্র, লেঞ্জের সূত্র ভুলে গেলে তুমি জাস্ট এই লাইনটা মনে রাখবে, দেখবে তোমার সিরিয়ালটা মনে পড়ে যাবে যে এখানে আসলে কি ঘটনা ঘটে। যেমন আমি এটাই বলছি যে প্রথমে তড়িৎ প্রবাহের পরিবর্তন হয়, পরিবর্তন হতে এখানে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এক্স্যাক্টলি, তড়িৎ প্রবাহের পরিবর্তন হচ্ছে, তো চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি যেখানে হয় সেখানেই চৌম্বক ফ্লাস্কের পরিবর্তন হয়। এই যে ফাইজলামির ফাই, সেখানেই চৌম্বক ফ্লাস্কের সৃষ্টি হয়। চৌম্বক ফ্লাস্ক মানে হচ্ছে চৌম্বক বলরেখা। তো চৌম্বক ফ্লাস্কের পরিবর্তন হয়। তো চৌম্বক ফ্লাস্কের পরিবর্তন হয় যদি,
তাহলে কিন্তু সেখানে একটা জিনিস চলে আসে, তবে তারপরে একটু পরে যাচ্ছি, এতটুকু পর্যন্ত আগে অ্যানালাইসিস করে নিই। তাহলে আমরা কি দেখলাম যে তড়িৎ প্রবাহের পরিবর্তনের সাথে সাথে দেখা যায় চৌম্বক ফ্লাস্কেরও পরিবর্তন ঘটে। তার মানে তড়িৎ প্রবাহ এর মানটা যদি বাড়তে থাকে চৌম্বক ফ্লাস্কের মানটাও বাড়তে থাকবে, এর মানটা যদি কমতে থাকে চৌম্বক ফ্লাস্কের মানটাও কমতে থাকবে। তো এটাকে যদি একটু ভেঙে লিখি তাহলে এরকম করে লেখা যায় ফাই ইজ ইকুয়াল টু এল আই। তো এখানে এল হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, সেটা কি পরে আসছি। তো শিক্ষার্থী বন্ধুরা কি শিখলাম, যে এই সার্কিটে তুমি চাবি বন্ধ করলা, তড়িৎ প্রবাহের আস্তে আস্তে পরিবর্তন হতে থাকলো, তড়িৎ প্রবাহিত যদি হয় সেখানে এর চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এটা কোথা থেকে শিখেছি? এটা বায়োট-সাভার্ট আমাদেরকে এই সূত্রটা শিখতে সহযোগিতা করেছে। তো বায়োট-সাভার্ট সূত্র থেকে শিখেছি যে তড়িৎ প্রবাহিত হলে তার চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হওয়া মানেই চৌম্বক ফ্লাস্কের পরিবর্তন হওয়া, চৌম্বক ফ্লাস্কের সৃষ্টি হওয়া। আচ্ছা, তাহলে এই তড়িৎ প্রবাহের পরিবর্তনের সাথে সাথে আলটিমেটলি আমরা বুঝতে পারলাম যে চৌম্বক ফ্লাস্কেরও পরিবর্তন ঘটছে, রিলেশনটা অটোমেটিক চলে আসছে। তাহলে এখন তুমি একটু লক্ষ্য করো, যেখানে চৌম্বক ফ্লাস্কের পরিবর্তন হবে সেখানে কোনো কথা নাই। বিজ্ঞানী ফ্যারাডে বলেছে যে চৌম্বক ফ্লাস্কের পরিবর্তন হলে সেখানে একটা তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে। তো চৌম্বক ফ্লাস্কের পরিবর্তন হলে সেখানে একটা তড়িৎচালক শক্তি, অর্থাৎ সেখানে একটা ইএমএফ চলে আসবে। চৌম্বক ফ্লাস্কের পরিবর্তন ঘটলেই সেখানে একটা ইএমএফ চলে আসবে। এটা কিন্তু কে বলেছে? বিজ্ঞানী ফ্যারাডে। তো চৌম্বক ফ্লাস্কের পরিবর্তন ঘটলে সেখানে একটা তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে এবং সেটার ভ্যালু হচ্ছে ডি ফাই বাই ডিটি। হ্যাঁ, এখানে একটা মাইনাস আছে। তো এই মাইনাসটা কি সেটা বোঝানোর আগে তোমাকে আমি জাস্ট এতটুকু বলতে চাই যে এই যে ই এটাই কিন্তু স্বকীয় আবেশ গুণাঙ্ক, আমি না লিখি, এই যে একটা তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়েছে এটাই স্বকীয় আবেশ গুণাঙ্ক। তো আমরা স্বকীয় আবেশ পড়তে স্বকীয় আবেশ গুণাঙ্কে চলে গেছি। তো চৌম্বক ফ্লাস্কের পরিবর্তন যেখানে হবে সেখানে তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে, অর্থাৎ এখানে একটি তড়িৎচালক শক্তি চলে আসবে, এবং সেটার দিক হবে লাইক এরকম। মনে করো এই যে এরকম, ঠিক এদিক থেকে যে কারেন্ট যাচ্ছিল এখন এদিক থেকে কারেন্ট আসা শুরু হবে। তো বেসিকটা হচ্ছে যেখানে চৌম্বক ফ্লাস্কের পরিবর্তন হবে সেখানে তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে। হ্যাঁ, ফাই এর পরেই কিন্তু তড়িৎচালক শক্তি ই। তড়িৎচালক শক্তি আবিষ্ট হলে সেখানেই ক্ষণস্থায়ী একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। তার মানে তড়িৎচালক শক্তি আবিষ্ট হলে সেখানেই ক্ষণস্থায়ী একটা তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে। তার মানে সে যে সৃষ্টি হয়েছে যে কারণে, সেই কারণকে সে বাধা দিবে। এই যে মাইনাস সৃষ্টি হয়েছে কি কারণে? চৌম্বক ফ্লাস্কের পরিবর্তনের কারণে সে সৃষ্টি হয়েছে। চৌম্বক ফ্লাস্কের সৃষ্টি হয়েছিল কেন? কারণ এখানে তড়িৎ প্রবাহিত পরিবর্তন হচ্ছিল। তাই তড়িৎ প্রবাহের পরিবর্তন হচ্ছিল কেন? কারণ এখানে এই ব্যাটারি ছিল যেখান থেকে কারেন্ট বা যেখান থেকে আধান যাচ্ছিল। তার মানে যে জন্য সে সৃষ্টি হইল সেটাকে সে বাধা দিচ্ছে। আচ্ছা, এই তড়িৎচালক শক্তি যে আবিষ্ট হলো এটাকে কিন্তু আসলে স্বকীয় আবেশ গুণাঙ্ক বলে। আসল বেসিক এটা স্বকীয় আবেশ গুণাঙ্ক বলে। তাহলে এখান থেকে শিক্ষার্থী বন্ধুরা আমরা যে জিনিসটা শিখলাম, আমাদেরকে মোটামুটি স্বকীয় আবেশ পড়া হয়ে গেছে, কিন্তু আরো কিছু কথা আছে সেগুলো একটু বলে নেই। যেমন কথা হচ্ছে যে এই স্বকীয় তড়িৎচালক শক্তিটা যে আবিষ্ট হলো এখানে, এটা কতক্ষণ থাকবে? যতক্ষণ পর্যন্ত তড়িৎ প্রবাহের পরিবর্তন হতে 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 একটা নির্দিষ্ট মান পর্যন্ত পৌঁছাবে ততক্ষণই এটা থাকবে। যতক্ষণ পর্যন্ত একটা নির্দিষ্ট মানে পৌঁছাবে ততক্ষণই এটা থাকবে। যখন একটা নির্দিষ্ট মানে পৌঁছে যাবে, মনে করো 5 অ্যাম্পিয়ার পর্যন্ত পৌঁছে গেছে, তখন কিন্তু এই তড়িৎচালক শক্তি আর থাকবে না। তার মানে এটা ক্ষণস্থায়ী। আবার তুমি যদি আবার পুনরায় এই তড়িৎচালক শক্তিকে পেতে চাও, তাহলে সুইচ বন্ধ করে যেমন তুমি কানেকশনটা চালু রেখেছিলে, তখন সুইচ খুলে দিতে হবে। তখন দেখা যাবে তড়িৎ প্রবাহের মান কমতে থাকবে, তখন দেখা যাবে চৌম্বক ফ্লাস্কের মানও কমতে থাকবে। তো যতক্ষণ পর্যন্ত এই তড়িৎ প্রবাহের মানের পরিবর্তন ঘটতে থাকবে ততক্ষণই দেখা যাবে এখানে তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে, এবং এটা ক্ষণস্থায়ী। নির্দিষ্ট মানে পৌঁছে গেলে এটা কিন্তু আর নাই। তাহলে মোটামুটি আমরা শিখলাম যে তোমার যেই বেসিকটা শিখলাম সেটা হচ্ছে যে তুমি একটু লক্ষ্য করো, এই যে তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হলে সেখানে চৌম্বক ফ্লাস্কের পরিবর্তন হয়, চৌম্বক ফ্লাস্কের পরিবর্তন হলেই সেখানে তড়িৎচালক শক্তির সৃষ্টি হয়, তো তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। তো তড়িৎচালক শক্তি আবিষ্ট হলেই সেখানে ক্ষণস্থায়ী একটা তড়িৎ প্রবাহ পাওয়া যায়। তাহলে আইবিএ করতে গিয়ে ফাজলামি করে ইআই করে ফেলছি, এই যে সিরিয়ালটা, এটা তুমি যদি মনে রাখো, এটা মনে রাখলে তাহলে তোমার এই স্বকীয় আবেশ, এগুলা পারস্পরিক আবেশ, ট্রান্সফর্মার, এগুলো কোনো কিছু মুখস্থ করতে হবে না, এটা অটোমেটিক তোমার ব্রেনে কাজ করবে। আচ্ছা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো সেক্ষেত্রে মধ্যে একটু লক্ষ্য করো, একটু ভালো করে খেয়াল করো,
এখন আমরা স্বকীয় আবেশ গুণাঙ্ক পড়লাম, আমি বললাম যে এই তড়িৎচালক শক্তি যেটা আবিষ্ট হলো সেটাই নাকি স্বকীয় আবেশ গুণাঙ্ক। এটা কিভাবে স্বকীয় আবেশ গুণাঙ্ক হলো, এমনিতেই বলে দিলে তো আর হবে না। তো লক্ষ্য করো ই ইজ ইকাল টু মাইনাস ডি ভাগ ডিটি, এখানে কিন্তু ফাই এর ভ্যালুটা বসানো যায়। ফাই ইজ ইকাল টু হচ্ছে এল আই, তো ফাই ইজ ইকাল টু যদি এল আই হয়, একটু লক্ষ্য করো এলটা যদি সামনে চলে আসে মাইনাস এল ডি আই ভাগ ডিটি। ভালো করে একটু লক্ষ্য করলে দেখতে পারবা তুমি শিক্ষার্থী বন্ধু যে এখান থেকে এখানে এই ডিআই ভাগ ডিটি, এটা বলতে তুমি কি বুঝতেছো? এটা বলতে বুঝতেছো যে একক সময়ে তড়িৎ প্রবাহের যে পরিবর্তন হয়, তো একক সময়ে তড়িৎ প্রবাহের যে পরিবর্তন হয় মানে একক সময়ে তড়িৎ প্রবাহের যে পরিবর্তন হয় সেখানেই যে তড়িৎচালক শক্তি আবিষ্ট হয় সেটাই কিন্তু স্বকীয় আবেশ গুণাঙ্ক। তার মানে এই ভ্যালুটাকে যদি আমরা 1 ধরি, কারণ আমরা তো বলছি যে একক সময়ে তড়িৎ প্রবাহের হার, সো এই ভ্যালুটাকে যদি আমরা 1 ধরি, এটাকে যদি 1 বলো তাহলে কিন্তু আলটিমেটলি বলা যায় যে এই এল সমানই ই। তার মানে আলটিমেটলি তোমাদেরকে আমি শুরুতেই বলেছিলাম এই ইটাই কিন্তু হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক। তার মানে আসলে মূলত এই এলটা হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক, স্বকীয় আবেশ আবেশ গুণাঙ্ক। তো এই স্বকীয় আবেশ গুণাঙ্কটা কিন্তু এই ই এর সমান হয়ে যায়, একটা সময় ই এর সমান হয়ে যায়। কখন? যখন তুমি বলবা ডিআই ভাগ ডিটি সমান 1, অর্থাৎ একক সময়ে তড়িৎ প্রবাহের পরিবর্তনের জন্য যে তড়িৎচালক শক্তি আবিষ্ট হয় তাকেই বলে স্বকীয় আবেশ গুণাঙ্ক। যে তড়িৎচালক শক্তি আবিষ্ট হয় তাকেই বলে স্বকীয় আবেশ গুণাঙ্ক এল। তাহলে আমরা কি শিখলাম? স্বকীয় আবেশ শিখলাম, স্বকীয় আবেশ গুণাঙ্ক শিখলাম, অর্থাৎ ওর নিজের মাঝেই যে তড়িৎচালক শক্তি সৃষ্টি হলো, অর্থাৎ তড়িৎ প্রবাহের পরিবর্তনের জন্য চৌম্বক ফ্লাস্কের যে পরিবর্তন ঘটে আর এর জন্য যে তাড়িৎচৌম্বক আবেশ সৃষ্টি হয় এখানে, সেটাই কিন্তু স্বকীয় আবেশ। আর এখানে যে এই প্রতি একক সময়ে তড়িৎ প্রবাহের যে পরিবর্তনের জন্য যে তড়িৎচালক শক্তিটা আবিষ্ট হলো এটার নাম হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক। আর তুমি যদি জানতে চাও যে এই এল এটার বাস্তব জীবনে এটার অ্যাপ্লিকেশন কোথায়, তাহলে তোমাকে ভালো করে লক্ষ্য করতে হবে এলটা হচ্ছে আসলে মূলত ভরের সাথে তুলনা করতে পারো তুমি। ভর যেমন তোমার দেখা যায় কোনো কিছুকে বাধা দেয়, মানে জড়তা হিসেবে কাজ করে, তো এইখানে স্বকীয় আবেশের মধ্যে এলটা হচ্ছে আসলে জড়তা হিসেবে কাজ করে এখানে। তো যাই হোক, তো আমরা মোটামুটি স্বকীয় আবেশটা বুঝে ফেললাম। তবে এই বেসিকটা কিন্তু তুমি মনে রাখবে, কিছুক্ষণ পরে পারস্পরিক আবেশ পড়তেছি, সেখানে ওই জিনিসটা কাজে লাগছে। তো আমরা এখন পারস্পরিক আবেশে চলে যাচ্ছি। স্বকীয় আবেশ পড়ে ফেলেছি, আমরা চলে যাই পারস্পরিক আবেশ। তো তার আগে আরেকবার একটু বলি, আইবিএ করতে গিয়ে ফাইজলামি করে কি করে ফেলছি, এমআই করে ফেলছি, ইআই করে ফেলছি, ইআই একটা কোর্স, এটা করে ফেলছি। আচ্ছা চলো এবার তাহলে পারস্পরিক আবেশ। স্বকীয় আবেশ মানে ছিল আসলে নিজের মাঝে একটা আবেশ, আর পারস্পরিক আবেশ এটা হচ্ছে মিউচুয়াল পারস্পরিক আবেশ। এটা কি? তো এখানে একটু লক্ষ্য করো পারস্পরিক আবেশটা, যেমন মনে করো তুমি মনে করো এখানে একটা কোষ আছে, তো এখানে ওই যথারীতি একটা চাবি আছে ধরলাম, আচ্ছা তো এটা হলো পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তো একটু লক্ষ্য করো আমরা দুইটা ছোট ছোট সার্কিট এখানে এঁকেছি, তবে এরা কাছাকাছি অবস্থিত। এখানে ভোল্টেজ সোর্স আছে, মানে তড়িৎচালক শক্তি আছে, এখানে গ্যালভানোমিটার আছে। তো এখান থেকে শিক্ষার্থী বন্ধুরা যে বেসিকটা আমরা এখান থেকে যে বেসিকটা তোমরা একজন কে যেন জিজ্ঞেস করেছো, যে আব্দুল্লাহ জিজ্ঞেস করেছো স্যার ক্ষেত্ররেখা কি, যদি একটু বুঝাই বলতেন। ক্ষেত্ররেখা এটা আসলে ওই চৌম্বক ফ্লাস্ক তোমরা পড়ে এসেছো, যে চৌম্বক ফ্লাস্কে তোমার সম্ভবত ওটা ক্লিয়ার হওয়ার কথা, চৌম্বক বলরেখাগুলো। তো যাই হোক, ওটা নিয়ে ডিটেল আমি বলছি না, ওটা গত ক্লাসে সুমন স্যার পড়িয়েছে, তুমি লেকচারটা আবার দেখলে হয়তো ক্লিয়ার হবে। আব্দুল্লাহ তোমাকে বলছি। আচ্ছা তাহলে দেখো এখানে তুমি দেখো একটাতে আছে ভোল্টেজ সোর্স আর একটাতে হচ্ছে গ্যালভানোমিটার। তো এখন আমি যেটা করব, এই সার্কিটে
সুইচটা বন্ধ করে দিব। তো সুইচ বন্ধ করলে তড়িৎ প্রবাহিত হবে, তড়িৎ প্রবাহিত হলে সেখানে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তো তড়িৎ প্রবাহের মানটা স্থির মান পর্যন্ত পৌঁছাতে আস্তে 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 পরিবর্তিত হয়। তো সেক্ষেত্রে তড়িৎ প্রবাহের পরিবর্তনের জন্য সেখানে চৌম্বক ফ্লাস্কের পরিবর্তন হবে। তো চৌম্বক ফ্লাস্কের পরিবর্তন হলে অর্থাৎ চৌম্বক বলরেখাগুলোর পরিবর্তন হবে। তো চৌম্বক বলরেখাগুলোর পরিবর্তন যদি হয় সেখানে তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে। তো তড়িৎচালক শক্তি যদি আবিষ্ট হয় সেখানে ক্ষণস্থায়ীভাবে একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। তার মানে এই সার্কিটে তড়িৎচালক শক্তি আবিষ্ট হলে এই সার্কিটেও যেহেতু এটা কাছাকাছি আছে, তো পারস্পরিক আবেশ এটাই যে এটাতে তড়িৎচালক শক্তি আবিষ্ট হওয়ার ফলে এখানেও তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে। তো এই যে ঘটনাটা, এটাই কিন্তু আসলে পারস্পরিক আবেশ, যে এই বর্তনীতে তুমি তড়িৎচালক শক্তি আবিষ্ট হওয়ার ফলে যে ক্ষণস্থায়ী তড়িৎ প্রবাহ পেয়েছো, এটার জন্য এখানেও একটা ক্ষণস্থায়ী তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। তো এটাকে বলে পারস্পরিক আবেশ। তো ওই স্বকীয় আবেশে যা যা ঘটনা করেছে এখানেও তাই, শুধু এখানে একটা সার্কিট ছিল, এখানে সার্কিট দুইটা, আর এটার জন্য এটাতে কিছু হওয়া, একটার জন্য আরেকটার যে আবেশ, এটার জন্য এটার যে আবেশ, স্বকীয় আবেশে তার নিজের মধ্যে যে আবেশ হয়েছে, আর এখানে এটার জন্য এটাতে যে আবেশ হবে সেটাই হচ্ছে পারস্পরিক বা মিউচুয়াল ইন্ডাক্টর। তো এখন একটু দেখো মিউচুয়াল ইন্ডাকশন, সরি। আচ্ছা, তো এখন পারস্পরিক আবেশটা বুঝে ফেলছি। তো একইভাবে যদি আমরা শিখতে চাই যে ফাই সমানুপাতিক হচ্ছে আই, তো এখানে কিন্তু সমানুপাতিক ধ্রুবক হিসেবে, কারণ আয়ের মানে পরিবর্তনের সাথে সাথে চৌম্বক ফ্লাস্কের মানে পরিবর্তন হবে, এখানে চৌম্বক ফ্লাস্কের মানে পরিবর্তন হওয়ার সাথে সাথে এখানেও চৌম্বক ফ্লাস্কের মানে পরিবর্তন হবে। আর এখানে ক্ষণস্থায়ীভাবে একটা তড়িৎচালক শক্তি যদি আবিষ্ট হয়, এখানেও ক্ষণস্থায়ীভাবে তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে। তো ফাই ইজিক্যাল টু সমানুপাতিক ধ্রুবক এখানে এম, ওই যে মিউচুয়াল ইন্ডাকশন যে ওই এম আর কি, তার মানে এটা পারস্পরিক আবেশ বোঝাচ্ছে। তো এই যে এম, এটাই কিন্তু আসলে মূলত, ওখানে যদি এল হয় স্বকীয় আবেশ গুণাঙ্ক, এখানে এম হবে স্বকীয় আবেশ গুণাঙ্ক। তাইলে চৌম্বক ফ্লাস্কের পরিবর্তন হওয়া মানেই সেখানে একটা তড়িৎচালক শক্তি আবিষ্ট হওয়া, এটা বিজ্ঞানী ফ্যারাডে বলে গেছে। তো ই ইজ ইকাল টু মাইনাস ডি ফাই ভাগ ডিটি। তো ফাই এর ভ্যালুটা যদি আমি এখানে বসিয়ে ফেলি যে এম আই, ফাই এর ভ্যালুটা যদি এম আই বসিয়ে ফেলি, তাহলে আলটিমেটলি শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে ই ইজ ইকাল টু মাইনাস এম ডি আই ভাগ ডিটি। তো আলটিমেটলি কিন্তু এখান থেকে তোমার এই যে এম এর ভ্যালু পাওয়া যাবে, স্বকীয় আবেশ গুণাঙ্কর ভ্যালু পাওয়া যাবে, এবং তোমার এখান থেকে একক বের করা যাবে, সব কিছুই করা যাবে আগের মতোই। তোমাদেরকে আমি আরেকটা কথা বলি নাই, স্বকীয় আবেশ গুণাঙ্কের একক কিন্তু হেনরি। স্বকীয় আবেশ গুণাঙ্কের একক হচ্ছে হেনরি। সমীকরণটা ছিল এরকম, ইজ ইকাল টু এল। আচ্ছা, আমি একটু দেখিয়ে দিই যেহেতু বিষয়টা ভালো করে স্পষ্ট করে পড়ানোর চেষ্টা করছি। তাহলে ইজ ইকাল টু এল মাইনাস এল ডি মাইনাস এল ডি আই বাই ডিটি, ইয়েস এক্স্যাক্টলি, ডি আই বাই ডিটি। তো এখানে তুমি একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবে শিক্ষার্থী বন্ধুরা, যে এখান থেকে তুমি স্বকীয় আবেশ গুণাঙ্কের একক বের করতে চাও, তাহলে এল ইজ ইকাল টু তোমার সমীকরণটা পুরোটা লিখতে হবে। এল ইজ ইকাল টু যদি সমীকরণটা তুমি লিখো তাহলে একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবা যে ই ডিটি ভাগ ডিআই। আচ্ছা, আমি একক বের করার জন্য সমীকরণে মাইনাসটার কোনো ভ্যালু নাই, সো আমি লিখলাম না। তো এখানে এটার ভ্যালু হচ্ছে, তড়িৎচালক শক্তির একক হচ্ছে ভোল্টেজ, সময়ের একক হচ্ছে সেকেন্ড, আর এটার একক হচ্ছে অ্যাম্পিয়ার। তো এটাকে যদি উপরে নিয়ে যায় তার মানে আলটিমেটলি একক হচ্ছে ভোল্টেজ সেকেন্ড পার অ্যাম্পিয়ার। তো এটা মানেই কিন্তু আসলে হেনরি। তার মানে 1 হেনরি সংজ্ঞাও কিন্তু দেওয়া যাবে, এত সমান 1 হেনরি, এরকম করে সংজ্ঞা দেওয়া যাবে। এটার আরেকটা একক আছে, যেমন ফাই ইজ ইকাল টু এল আই। এই সমীকরণ থেকে এল ইজ ইকাল টু তোমার স্বকীয় আবেশ গুণাঙ্কের যে এককটা আমরা বের করলাম হেনরি, স্বকীয় আবেশ গুণাঙ্কের যে এককটা আমরা বের করলাম ভোল্টেজ সেকেন্ড পার অ্যাম্পিয়ার, এটাও কিন্তু স্বকীয় আবেশ গুণাঙ্কের একক। এখান থেকেও কিন্তু এল ইজ ইকাল টু ফাই ভাগ আই। তো এখান থেকেও কিন্তু চৌম্বক ফ্লাস্কের একক ওয়েবার, এটা হচ্ছে অ্যাম্পিয়ার। তার মানে এটাও কিন্তু একটা একক, ওয়েবার পার অ্যাম্পিয়ার। তার মানে এগুলা সবই স্বকীয় আবেশ গুণাঙ্কের একক, এটা তোমাকে মাথায় রাখতে হবে। এগুলা সবই স্বকীয় আবেশ গুণাঙ্কের একক। জিনিসটা দেখাতে আমি ভুলে গিয়েছিলাম, তো এই তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখন। তো যাই হোক, স্বকীয় আবেশ পারস্পরিক আবেশ আমরা স্পষ্ট করেই বুঝে ফেললাম। সাথে যে মানে কি বলে যেটাকে, যেই চমৎকার একটা টেকনিক দেখলাম, যে আই বিএ করতে গিয়ে ফাইজলামি করে ই আই করে ফেলছি। এখানে কিন্তু তোমার সিরিয়ালটা আছে, আই করলে বি হয়, বি করলে ফাই হয়, ফাই করলে ই হয়, ই করলে আই হয়, তারপর সে তাকে বাধা দেয়। এই বিষয়টা যাতে মনে রাখতে পারো তোমরা। তো যাই হোক শিক্ষার্থী বন্ধু, পারস্পরিক আবেশের একটা এক্সাম্পল হচ্ছে ট্রান্সফরমার।
তো ট্রান্সফরমারটা আমি এখন তোমাদেরকে দেখাতে চাই। পারস্পরিক আবেশের একটা এক্সাম্পল হচ্ছে ট্রান্সফরমার, সেটা আমি তোমাদেরকে একটু এখন দেখাতে চাই। তো একটু লক্ষ্য করলে তুমি দেখতে পারবা পারস্পরিক আবেশের একটা ব্যবহার যদি দেখাতে চাই, সেটার নাম হচ্ছে ট্রান্সফরমার বা রূপান্তরক। এটা আবার আরেকটা মজার জিনিস, যেটা তোমরা এসএসসিতে অলরেডি অনেকে পড়ে এসেছো, তারপরেও ট্রান্সফরমার বা রূপান্তরক, রূপান্তরক, ট্রান্সফরমার বা রূপান্তরক এটা কি? ট্রান্সফর্ম করে। তো অনেক বহু দূরে পাওয়ার জেনারেট করতে কিন্তু দেখা যায় অনেক ভোল্টেজ দেওয়ার প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে তখন অনেক ভোল্টেজ দেওয়া হয়। তো আবার যখন প্রয়োজন পড়ে ভোল্টেজ কমানোর, তখন ভোল্টেজ কমানো হয়। যখন প্রয়োজন পড়ে অনেক বেশি তড়িৎ প্রবাহের, তখন তড়িৎ প্রবাহ বেশি দেওয়া হয়। যখন প্রয়োজন পড়ে তড়িৎ প্রবাহ অনেক কমানোর, তখন তড়িৎ প্রবাহ অনেক কমিয়ে ফেলা হয়। এই যে বিভব, কারেন্ট, এগুলার যে উঠানামা করানো হয়, এটা কিন্তু ট্রান্সফরমার দিয়ে। ট্রান্সফরমার দুই রকমের তোমরা অলরেডি জানো। একটা হচ্ছে তোমার স্টেপ আপ, আরেকটা হচ্ছে স্টেপ ডাউন। এই দুই রকমের ট্রান্সফরমার আছে। তো এখন আমি তোমাদেরকে একটু বুঝাই দিতে চাই এটা, যে এই ট্রান্সফরমারগুলো, এই দুই রকমের ট্রান্সফরমার থেকে কিভাবে খুব সহজেই ট্রান্সফরমারটা তুমি বুঝতে পারবা। কিছুক্ষণ আগে যে লাইনটা দিয়েছিলাম সেটা কিন্তু এখানে অব্যাহত থাকবে, কারণ পারস্পরিক আবেশের ব্যবহার কিন্তু এটা। পারস্পরিক আবেশের মধ্যে কিন্তু আমরা ওই লাইনটাকে ফলো করেছি, তার মানে এখানেও কিন্তু একই ঘটনা ঘটবে। তাইলে এখন আমি যদি তোমাদেরকে একটা জিনিস বলতে চাই, যে ট্রান্সফরমার বোঝার জন্য আমাদেরকে অবশ্যই একটা লোহার একটা কোর, আয়তাকার মজ্জা যেটাকে বলে, সেটা আঁকতে হবে। তো হ্যাঁ, আমরা সেটা আঁকছি। একটু লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, একটা লোহার আয়তাকার কোর আঁকলাম। তারপর এখানে একটু লক্ষ্য করো, এটার এই পাশের কুণ্ডলীটাকে আমরা বলতে পারি মুখ্য কুণ্ডলী, এটাকে বলতে পারি গৌণ কুণ্ডলী। কিন্তু তার আগে একটু আয়তাকার কোরটা একটু বোঝানোর জন্য একটু সময় চেয়ে নিচ্ছি। এখন মোটামুটি তোমরা বুঝতে পারবা এটি একটা লোহার আয়তাকার কোর, এখন মোটামুটি বোঝা যাবে। তো এখন একটু লক্ষ্য করো, এই আয়তাকার কোরে একটা পার্শ্বে তার দিয়ে এরকম পেঁচিয়ে দেওয়া হয়, আরেকটা পার্শ্বে এরকম একইভাবে তার দিয়ে পেঁচিয়ে দেওয়া হয়। তো যাই হোক, এখন এই পার্শ্বটাকে আমরা প্রাইমারি লেভেল বলতে পারি, প্রাইমারি কুণ্ডলী, আর এটাকে বলতে পারি সেকেন্ডারি। তো যাই হোক, এখানে অবশ্যই এখানে একটা লোড দিয়ে দিলাম। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ফিগারটা মোটামুটি কিছুটা হয়েছে, তাড়াহুড়ো করে এঁকেছি। একটু লক্ষ্য করো, এখান থেকে বেসিকটাকে সেটা বুঝবো। যেমন এইখানে পাক সংখ্যা ধরে নিলাম আমরা এনপি, এইখানে পাক সংখ্যা ধরে নিলাম আমরা এনএস। পিতে প্রাইমারি বোঝাচ্ছি, এসতে সেকেন্ডারি বোঝাচ্ছি। তো এই যে আয়তাকার যে মজ্জা, এটার দুই পাশের বাহুতেই কিছু তার পেঁচানো আছে। আচ্ছা, এখন একটু লক্ষ্য করলে তুমি দেখবা এই পাশের বাহুতে আমি যদি এখানে ভোল্টেজ দেই, তাহলে এটার জন্য পারস্পরিক আবেশের ব্যবহার হিসেবে তোমরা কিছুক্ষণ আগে পড়েছ যে এখানে তুমি যদি ভোল্টেজ দাও, তড়িৎ প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহের পরিবর্তন হয়, চৌম্বক ফ্লাস্কের পরিবর্তন হবে, চৌম্বক ফ্লাস্কের পরিবর্তন হলে সেখানে তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে। তো এই তড়িৎচালক শক্তি আবিষ্ট হওয়ার ফলে এখানেও তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে। দ্যাট মিনস চৌম্বক ফ্লাস্কের এখানে পরিবর্তন ঘটবে, এই চৌম্বক ফ্লাস্কের পরিবর্তন এখানেও হয়ে যাবে। আলটিমেটলি কিছুক্ষণ পরে দেখা যাবে পুরোটাতে চৌম্বক ফ্লাস্কের পরিবর্তন একই চৌম্বক ফ্লাস্কের পরিবর্তন হচ্ছে। তখন কিন্তু এই পাশের বাহু এবং এই পাশের বাহুতে দেখা যাবে প্রত্যেকটা বাহুতে তোমার প্রত্যেকটা প্যাচে প্রতি একক তারে তোমার দেখা যাবে যে এই প্রতি পাক সংখ্যায় ভোল্টেজের মান একই হবে। যখন এই চৌম্বক ফ্লাস্কের মান একই হতে থাকবে, তখন প্রতি পাকে এই তড়িৎচালক শক্তির মান একই হবে। লাইক আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি এটা, যেমন মনে করো প্রতি পাকে এই ভোল্টেজের মান হবে একই, প্রতি পাকে এই ভোল্টেজের মান হবে একই। কখন সেটা? যখন এখানে তুমি ভোল্টেজ দিবা এবং এই ভোল্টেজের জন্য যে চৌম্বক ফ্লাস্কের পরিবর্তন হলো, এই চৌম্বক ফ্লাস্কের পরিবর্তন এখানে গেল, পারস্পরিক আবেশ
একটার জন্য আরেকটাতে আবিষ্ট হওয়া বা আবেশিত হওয়া। তো এই পুরোটা ঘুরতে ঘুরতে আলটিমেটলি চৌম্বক ফ্লাস্কের পরিবর্তন পুরো ফিগার জুড়ে একই থাকবে। চৌম্বক ফ্লাস্কের পরিবর্তন যদি একই থাকে তাহলে সেক্ষেত্রে প্রতি পাকে ভোল্টেজের মানও একই থাকবে। তো প্রতি পাকে ভোল্টেজের মান একই থাকলে এখান থেকে সূত্রটা সুন্দর করে সাজানো যাচ্ছে, যেমন ইপি ভাগ ইএস সমান সমান এনপি ভাগ এনএস। এটা তোমরা কিন্তু জানো, লজিকটা এসএসসিতে পড়ছো। আসল বেসিকটা বোঝানোর জন্য আমি এটা আসলে পড়াচ্ছি। আরেকটা বিষয় অনেক সময় প্রশ্ন হয় যে এই পাশের যে কুণ্ডলীটা আছে এটাকে একটু খেয়াল করো, এখানে তুমি ভোল্টেজ প্রয়োগ করছো, তো এটাকে মুখ্য কুণ্ডলী বলতে হবে। আর এটার জন্য এখানে যে তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়েছে এটাকে গৌণ কুণ্ডলী বলতে হবে। আচ্ছা, এই যে মুখ্য কুণ্ডলীতে, হ্যাঁ, এই যে মুখ্য কুণ্ডলীতে তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই মুখ্য কুণ্ডলীতে তুমি ভোল্টেজ দিলা, এই ভোল্টেজটা কিন্তু অবশ্যই হইতে হবে এসি। তার মানে ডিসি হওয়া যাবে না, এই ভোল্টেজটা ডিসি হওয়া যাবে না। কেন যাবে না? কারণ এখানে তড়িৎ প্রবাহের পরিবর্তনই যদি না হয় চৌম্বক ফ্লাস্কের পরিবর্তন হবে না। আর তড়িৎ প্রবাহের পরিবর্তন করতে পারে এসি, নট ডিসি। এটা কিন্তু অনুধাবনমূলক প্রশ্নে চলে আসে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখান থেকে যে জিনিসটা তোমাকে বলছি একটু ভালো করে লক্ষ্য করো, যে এখন আমরা একটা মজার জিনিস বলতে পারি যে মুখ্য কুণ্ডলীতে যদি পাক সংখ্যা বেশি হয়, মুখ্য কুণ্ডলীতে পাক সংখ্যা যদি বেশি হয় তাহলে কিন্তু গৌণ কুণ্ডলীতে ভোল্টেজ বা তড়িৎচালক শক্তি কম হবে। আর এই গৌণ কুণ্ডলীতে তড়িৎচালক শক্তিটা যদি কম হয়, এই ভোল্টেজটা যদি কম হয়, তাহলে তুমি মনে রাখবা এটা হচ্ছে স্টেপ ডাউন। মনে রাখার কিছু সহজ কৌশল আমি বলে দিই, অনেকভাবে এটা পড়ছো, আমি জাস্ট কিছু সংক্ষেপে মনে রাখার সহজ কিছু কৌশল তোমাদের সাথে শেয়ার করছি। স্টেপ ডাউন তার মানে মুখ্য কুণ্ডলীতে পাক সংখ্যা বেশি হলে গৌণ কুণ্ডলীতে ভোল্টেজ কম হয়, সেটাকে বলবা স্টেপ ডাউন। মনে রেখো, তার মানে কম ডাউন এরকম করে মনে রাখবা। আর গৌণ কুণ্ডলীতে পাক সংখ্যা যদি মুখ্য কুণ্ডলীর চেয়ে বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু গৌণ কুণ্ডলীতে পাক সংখ্যা বেশি, গৌণ কুণ্ডলীতে ভোল্টেজ কিন্তু বেশি আবিষ্ট হবে। এটাকে বলে স্টেপ আপ। নিশ্চয়ই ভালো করে লক্ষ্য করলে ভুল হবে না কখনো। তো যাই হোক, স্টেপ আপ। তো এখন একটু ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পারবা যে তোমরা ইতিমধ্যে জানো নিশ্চয়ই যে এই উভয় কুণ্ডলীতে কিন্তু ক্ষমতা সমান। তো ক্ষমতা সমান হওয়ার কারণে আমরা একটা বিষয় কিন্তু কনফার্ম, আমরা এটা লিখতে পারি যে এই ক্ষমতা সমান প্রাইমারিতেও সেকেন্ডারিতেও। তো এটা মানে কিন্তু আমরা বলতে পারি যে ইপি আইপি, কারণ ক্ষমতা সমান সমান আমরা জানি ভোল্টেজ ইনটু কারেন্ট, তাইলে প্রাইমারিতে ইপি আইপি সমান সমান সেকেন্ডারিতে ইএস আইএস, এরকম করে কিন্তু বলা যায়। তো একটু লক্ষ্য করো এখান থেকে সূত্রটা গুছিয়ে কিভাবে লেখা যায়। এখান থেকে গুছিয়ে এরকম করে লেখা যায়। আমি যদি এটাকে সুন্দর করে এখানে লিখি যে ক্ষমতা সমান হওয়াতে ইপি আইপি সমান সমান ইএস আইএস। এখন এখান থেকে বলা যায় যে ইপি ভাগ ইএস সমান সমান কিন্তু আইএস ভাগ আইপি। একটু খেয়াল করলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পারবে এখান থেকে যে ইপি ভাগ ইএস সমান সমান আমরা বলছি আইএস ভাগ আইপি, আবার ইপি ভাগ ইএস সমান সমান আমরা বলেছি এনপি ভাগ এনএস। তার মানে এখানে আমরা এনপি ভাগ এনএসটা লিখে দিলে তো ট্রান্সফরমার রিলেটেড যে লজিকগুলো এখান থেকে তুমি খুব সহজেই মুখ্য কুণ্ডলীতে ভোল্টেজ, গৌণ কুণ্ডলীতে ভোল্টেজ, মুখ্য কুণ্ডলীতে প্রবাহ, গৌণ কুণ্ডলীতে প্রবাহ, মুখ্য কুণ্ডলীতে তোমার পাক সংখ্যা, গৌণ কুণ্ডলীতে পাক সংখ্যা, এই রিলেটেড যেটার সাথে যেটার রিলেশনের কোনো ম্যাথ চলে আসবে তোমরা নিশ্চয়ই মান বসিয়ে করে ফেলতে পারবে। এটা খুব সহজ হবে। আর এখানের বেসিকটা যেটা শিখলাম, আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয়েছে এখানে যে তোমার প্রতি পাকে ভোল্টেজ যে একই, এই লজিকটা একটু মনে রাখলে বিষয়টা বোঝা সহজ হয়। কেন? কারণ চৌম্বক ফ্লাস্কের পরিবর্তন একই, তাই। তো শিক্ষার্থী বন্ধুরা, এটার কিন্তু বাস্তব জীবনে হিউজ ইফেক্ট আছে, প্রয়োগ আছে। যখন তড়িৎচালক শক্তি বিভবের মান অনেক বাড়ানোর প্রয়োজন, অনেক ভোল্টেজের মান বাড়ানোর প্রয়োজন, যখন তুমি অনেক ভোল্টেজের মান বাড়াবা তখন কিন্তু কারেন্টের মান অনেক কমে যাবে। আবার যখন তুমি কারেন্টের মান বাড়াইতে চাও তাহলে এই ভোল্টেজের মান কমাইতে হবে। ভোল্টেজের মান কমাইলে কারেন্টের মান বাড়বে। তার মানে স্টেপ ডাউন ইউজ করে তুমি কারেন্টের মান কি করতে পারবে? যেহেতু তুমি ভোল্টেজের মান কমিয়েছো, কারেন্টের মান বাড়িয়ে দিতে পারবে। কারেন্টের মান দেখা যাবে যে অনেক কমানো প্রয়োজন তোমার, তখন কিন্তু তুমি এই স্টেপ আপ
ব্যবহার করে যেহেতু ভোল্টেজের মান বাড়াই দিছো কারেন্টের মান কমাই দিতে পারবা। তো এভাবে কিন্তু পাওয়ার জেনারেট করে নানান জায়গায় সাপ্লাই দেওয়া হচ্ছে কারেন্টের। তো এটা খুব ইম্পর্টেন্ট টপিক, এসএসসিতে তোমরা পড়ছো, তারপরেও আমি একবার রিভাইজ দিয়ে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই আজকের যে 3টা টপিক স্বকীয় আবেশ, পারস্পরিক আবেশের এবং পারস্পরিক আবেশের যে এক্সাম্পলটা আমরা দেখলাম, তোমার ট্রান্সফরমার বা রূপান্তরক যে রূপান্তর করে, তো এই 3টা জিনিস নিশ্চয়ই তোমরা স্পষ্ট হয়েছো, যেই জন্য আমাদেরকে সবচেয়ে বেশি হেল্প করেছে। আইবিএ করতে গিয়ে ফাইজলামি করে কি করে ফেলেছি, ইআই করে ফেলেছি। এখানে কিন্তু একটা ধারাবাহিকতা আছে, আই হলে বি হয়, বি হলে ফাই হয়, ফাই হলে ই হয়, ই হলে আই হয়, আর যে জন্য সৃষ্টি হয়েছে সেটাকে বাধা দেয়। দ্যাট ইজ দ্য মেইন আসলে থিঙ্কিং ছিল আমাদের আজকের লেকচারের। তোমরা খুব ভালো করে যদি বুঝতে পারো তবে সার্থকতা। ভালো থাকবে সবাই, ভালো করে পড়াশোনা করবে, তোমাদের জন্য অনেক দোয়া করি। ধন্যবাদ সবাইকে।